আর ইউটিউবে পেলাম না, নেটের চেষ্টাই চলো দেবো ভাই। পলিটির ফার্স্ট ক্লাস আজকে, হ্যাঁ। ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটি সব ঠিকঠাক আছে, সাউন্ড, স্ক্রিন। কোয়ালিটি সবারই একই সমস্যা। ইন্ডিয়ান পলিটি ভারতের সংবিধান। তাহলে ভারতের সংবিধান যদি আমাদের পড়তে হয়, তাহলে ভারতের সংবিধানের পটভূমিটা পড়তে হবে, কিভাবে আসলো কি, ঠিক আছে। রচনার ইতিহাসটা, গণপরিষদ, এগুলো আমাদের জানতে হবে। প্রথমেই যেটা পড়বো, ভারত যে স্বাধীন হচ্ছে, স্বাধীনতার পূর্বে ভারতীয় সংবিধানের যে ইতিহাস সেটা, ভারতীয় সংবিধানের যে পটভূমি সেটা। তাহলে ভারতীয় স্বাধীনতার পূর্বে যদি দেখি, অর্থাৎ 1773 থেকে শুরু করে 1758, এই সময়টা বিভিন্ন কোম্পানি কোম্পানি আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কোম্পানির আমলে ভারতীয় সংবিধানের আস্তে আস্তে কি হয়, গ্রোথ হয়। কত বললাম, 1773 থেকে 1700 সরি 1858, এই সময়ের মধ্যে কোম্পানির আওতায়, কোম্পানির আন্ডারে কি হয় না, ভারতীয় যে সংবিধান সেটা আস্তে আস্তে গ্রোথ হয়। কি হয় এই সময়টা, গ্রোথ অফ কনস্টিটিউশন আন্ডার দ্য কোম্পানি রুল বলতে পারো। কোম্পানির শাসনে ভারতের সংবিধানের বৃদ্ধি, আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ হয়। কোম্পানির অধীনে, কোম্পানির অধীনে ভারতের সংবিধানের বৃদ্ধি বা গঠন, ভারতের সংবিধান বৃদ্ধি বা তৈরি। তাহলে 1773 থেকে কি হয়, ভারতীয় সংবিধানের আস্তে আস্তে সোর্স শুরু হয়। না 1773 যদি বলি, 1773-এ কি হয়েছিল আমরা জানি, 1773 সালে হয় রেগুলেটিং অ্যাক্ট জারি হয়। রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট জারি হয়। তাই কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট কবে জারি হয়েছিল, 1773 সালে। তাহলে এই যে রেগুলেটিং অ্যাক্ট জারি হয় 1773 সালে, না এই যে আইন, রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন, এই আইন জারির মাধ্যমে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু করে। এই আইন অনুযায়ী কি হয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হয়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নজরদারি শুরু হয়, তাদের ব্রিটিশের। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশদের নজরদারি শুরু হয়, নজরদারি শুরু হয়। না এই সময়ই 1773 যখন রেগুলেটিং অ্যাক্ট জারি হয়, গভর্নর অফ বেঙ্গল সেটাকেই গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে ট্রান্সফার করায়। আগে বলা হতো গভর্নর অফ বেঙ্গল, সেখান থেকে ট্রান্সফার করা হলো, চেঞ্জ করা হলো নামটা, নাম চেঞ্জ করে করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। আগে বলা হতো গভর্নর অফ বেঙ্গল, সেটাকে চেঞ্জ করে করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস।
ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। না, কোশ্চেন হয়ে যাবে 1773 রেগুলেটিং অ্যাক্ট জারি হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এটা মনে করো। আর এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল একটা পদ তৈরি করা হলো, এর আওতায় একজন প্রধান বিচারপতি আর 3 জন বিচারপতির সমন্বয়ে গঠিত হয়। কি? সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা। কবে? 1774 সালে। 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কার আন্ডারে? এই রেগুলেটিং অ্যাক্টের আওতায়। 1773 যে রেগুলেটিং অ্যাক্ট জারি হয় এই আইন অনুযায়ী। তাহলে 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন ছিল প্রধান বিচারপতি, একজন প্রধান বিচারপতি এবং 3 জন বিচারপতি নিয়ে, মোট 4 জন ছিল। একজন প্রধান বিচারপতি আর 3 জন বিচারপতি নিয়ে, মোট 4 জন বিচারপতি নিয়ে কলকাতা সুপ্রিম কোর্ট এর গঠন হয় 1774 সালে। সালটা মনে রাখবে। বোঝা গেল? আর এরা কি করবে? ওই ওয়ারেন হেস্টিংস বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল একে হেল্প করবে, সাহায্য করবে। এই হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্টের ইতিহাস। নেক্সট আমরা চলে যাব, মোটামুটি ক্লিয়ার এটুকু 1773 রেগুলেটিং অ্যাক্ট। অত ডিটেলসে যাচ্ছি না, এক্সাম ওরিয়েন্টেড এক্সাম ভিউ থেকে যাচ্ছি, যে কোশ্চেনগুলো হতে পারে। প্রথম কোশ্চেন এখান থেকে নয়, রেগুলেটিং অ্যাক্ট কবে জারি হয়? 1773। না, এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ সরকার ইংরেজদের ওপর নজরদারি শুরু করে, এই কোশ্চেনটাও দেয়। না, গভর্নর অফ বেঙ্গল এর নাম পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয় কোন আইন অনুযায়ী? রেগুলেটিং অ্যাক্ট 1773। বাংলার প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, বা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এটা একটা কোশ্চেন হয়ে যায়। কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন আইন অনুযায়ী? 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। না, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত সালটা মনে রাখবে 1774। ব্যাস এইটুকু মনে রাখো এখান থেকে। নেক্সট, পিটের ভারত শাসন আইন। নেক্সট আমরা বলবো পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন কত সালে হয়েছিল? এটা 1784। ইম্পর্টেন্ট তাই না? পিটের ভারত শাসন আইন কবে জারি হয়? 1784 সালে। না, এই যে রেগুলেটিং অ্যাক্ট বললাম, এই রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য এটা তৈরি হয়। কি বললাম? রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট 1773 এর ত্রুটি সংশোধনের জন্য এটা জারি হয়। ত্রুটি সংশোধনের জন্য এটা জারি হয়। তাহলে পিটের ভারত শাসন আইন কবে জারি হয়? 1784 সালে। কেন? না, যে রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়েছিল আগে, সেক্ষেত্রে কিছু ত্রুটি পাওয়া যায়, সেই ত্রুটিগুলো সংশোধন করার জন্যই। ঠিক আছে? না, এর গুরুত্ব কি? না, পিট ছিল এই আইনের প্রধান বা সভাপতি, সেই জন্য তার নাম অনুসারেই নামকরণ করা হলো পিটের ভারত শাসন আইন। এর গুরুত্ব যদি বলি, পিটের ভারত শাসন আইন গুরুত্বপূর্ণ কেন? না, ভারতে কোম্পানির সাম্রাজ্যকে ব্রিটিশ অধিকারে আনা হয়, বা ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া বলা হতো। ভারতে কোম্পানির সাম্রাজ্যকে ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া বলা হতো। না, এই আইনের মাধ্যমে ব্রিটিশরা কোম্পানির যে অধিকারটা তারা নিয়ে নেয় নিজের হাতে। ঠিক আছে? আর কি, কোম্পানিকে বাণিজ্যিক কার্যকলাপ আর প্রশাসনিক কার্যকলাপে ব্রিটিশকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করে। কোম্পানির, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাণিজ্য করতো ইন্ডিয়াতে, সেই বাণিজ্যিক কার্যকলাপ
সেই সঙ্গে প্রশাসনিক যে ক্ষমতা, প্রশাসনিক কার্যকলাপ কার্যকলাপ কি করে না ব্রিটিশ সরকারকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করে। ব্রিটিশ সরকারকে ব্রিটিশদের সর্বোচ্চ ক্ষমতা প্রদান করে। তাহলে কোম্পানি ব্রিটিশদের কিন্তু সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিল। এরপর থেকে ব্রিটিশরা যা বলবে তাই হবে, একদম ইংল্যান্ড থেকে যা করবে শাসন করবে তারা তাই হবে, কোম্পানির আর ক্ষমতা থাকবে না। 1793 মাথায় রাখবে, 1793 সালে এই পিটের যখন আইন জারি হয় তারপর পরেই 1793 সালে 21শে এপ্রিল আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস স্টার্ট হয়। ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এক্সাম স্টার্ট হয়। আর 21শে এপ্রিল এটাকে কি বলা হয়? সিভিল সার্ভিস ডে। সিভিল সার্ভিস ডে 21শে এপ্রিল, সেই থেকে সিভিল সার্ভিস ডে পালন করা হয়। তাহলে পিটের ভারত শাসন আইন জারি হওয়ার পরেই 1793 সালে 21শে এপ্রিল আইসিএস স্টার্ট হয় এক্সাম, আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সেটা কিন্তু প্রথমে ব্রিটিশাই হতো, অর্থাৎ ইংল্যান্ডে এক্সামটা ইংল্যান্ডে নেওয়া হতো, ভারতে না। আর এই 21শে এপ্রিল স্টার্ট হয়, 21শে এপ্রিলকে সিভিল সার্ভিস ডে হিসেবে ঘোষণা করা হয়। এরপর পরেই কি হলো, সনদ আইনের সময় শুরু হয়ে গেল। চার্টার অ্যাক্ট যেটাকে আমরা বলছি সনদ আইন বা চার্টার অ্যাক্ট 1813, CHARTER চার্টার অ্যাক্ট। কত 1813 প্রথম, 1813 বা সনদ আইন বলতে পারো, সনদ আইন এটাই নাম চেনো তোমরা, সনদ আইন চার্টার অ্যাক্ট 1813। তাহলে প্রথম যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট 1813 বা 1813, এখানে কি হয়, এই যে আইন গঠিত হলো চার্টার অ্যাক্ট বা সনদ আইন, এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। দেয় কোশ্চেনটা না, একভাবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করছিল, অর্থাৎ যেটা একচেটিয়া বাণিজ্য বলি আমরা, মনোপলি বলা হয় আর কি, একচেটিয়া বাণিজ্য কোম্পানির অবসান ঘটে, কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে এই আইন অনুযায়ী। কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে, একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। তাহলে চার্টার অ্যাক্ট 1813 এই সনদ আইন বলতে পারো এটাকেও, এই আইন অনুযায়ী কি হয়, কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ভারতে। আর কি বলতে পারি না, এই আইন অনুযায়ী ভারতীয় যে সমস্ত বণিকরা ছিল, না না ভারতীয় না, বাইরের বা বিদেশি ইউরোপীয়, বিশেষ করে ইউরোপীয় যে বণিকরা ছিল তাদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। ইউরোপীয় বণিকদের, ইউরোপীয় ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেয়। ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্যের, ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্যের অধিকার দেওয়া হয়। সেই জন্য তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। যখন অন্যজন আসবে তখন তো ব্যবসার ই ভাঙবে, একচেটিয়া ব্যবসাটা নষ্ট হবে, অধিকার দেওয়া হয়। তাহলে যখন বিদেশিদের ভারতে এসে বা অন্যান্য ইউরোপীয়দের ভারতে এসে বাণিজ্য করার অধিকার দেওয়া হলো, তখন কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটল। আর কি না, খ্রিস্টানদের, এই আইন অনুযায়ী খ্রিস্টানদের ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়। খ্রিস্টানদের ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়, ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়।
এটাও একটা ভালো পয়েন্ট। এই 3টে পয়েন্ট এখান থেকে মনে রাখবো। তাহলে 1813 যে সনদ আইন, সেখানে কি না কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে, ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্যের অধিকার দেওয়া হয়, যার জন্য একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে, আর খ্রিস্টানদের ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়। তাহলে এটা গেল চার্টার অ্যাক্ট ফার্স্ট। তাহলে প্রথম যে চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্ট অনুযায়ী কি হয়, ভারতে এই 3টে বৈশিষ্ট্য দেখা যায়, আমরা দেখব। তাহলে 1813 পরে নেক্সট আবার কত সালে আসে সনদ আইন? 1813 পরে আসে আবার 33-এ, 20 বছর পর পর আসে। হ্যাঁ, দুটি চার্টার অ্যাক্টের মধ্যে গ্যাপ কত? 20 বছর। এটাও দেয়, নর্মাল কোশ্চেন তাও দিয়ে দেয়। চার্টার অ্যাক্ট 1833, 13 পরে 33, একদম 20 বছরের গ্যাপ। আর 1813 বললাম আগের, ওখানে আর একটা পয়েন্ট লিখতে পারো। এই 1813 সালেই প্রথম চায়ের ব্যবসা হয়, ফার্স্ট ট্রেড অফ ট্রি ইন ইন্ডিয়া। ভারতে প্রথম চায়ের ব্যবসা কবে শুরু হয়? 1813 সালে। ভারতে প্রথম চায়ের ব্যবসা শুরু হয় 1813 সালে। নেক্সট 1833 চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1833। না, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ, মানে ব্রিটিশ ইন্ডিয়া বা ব্রিটিশরা যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ, বা তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এই চার্টার অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশদের সিদ্ধান্তই চূড়ান্ত, ব্রিটিশদের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা নির্ণয় হয়। চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1833 অনুযায়ী কি বলা হলো, না ব্রিটিশদের সিদ্ধান্তই চূড়ান্ত, ব্রিটিশদের অনুযায়ী ভারতবর্ষের চলবে আর কি, এটা নির্ধারণ করা হয়। আর কি হয় না, গভর্নর জেনারেল যেটা বললাম, যেটা 1800 কততে চেঞ্জ হয়েছিল, 1773, এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেটাকে চেঞ্জ করে দিল, দিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। না, চার্টার অ্যাক্ট 1833 এখানে কি করলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এতদিন এটার নামেই ছিল, এটাকে চেঞ্জ করলো, চেঞ্জ করে এবার বলল না গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, শুরু হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এখন থেকে বেঙ্গল না, ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর হিসেবে কাজ করবে। যে আগে বাংলার গভর্নর জেনারেল হিসেবে কাজ করত, এখন ভারতের গভর্নর জেনারেল হিসেবে কাজ করবে। তাহলে ভারতের প্রথম গভর্নর কে ছিল, বা গভর্নর জেনারেল কে ছিল? উইলিয়াম বেন্টিঙ্ক। উইলিয়াম বেন্টিঙ্ক, মনে রাখবে, দেয় ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন উইলিয়াম বেন্টিঙ্ক, মনে রাখবে নামটা। নেক্সট 1853, আবার 20 বছর পর, চার্টার অ্যাক্ট 1853, 1853 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন। না, এখানে সে কি হলো, ম্যাকওয়ালি নামে একটা একজন ব্যক্তি একটা কমিটি গঠন করলো, ঠিক আছে, 1854-তে গঠন করে একটা কমিটি, ম্যাকওয়ালি নামে একজন ব্যক্তি, দরকার না, অত ইম্পর্টেন্ট না, গুরুত্বপূর্ণ না। আর কি, এই আইন অনুযায়ী বিভাগ আর শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ হয়, আইন বিভাগ আর শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ, এটা মাথায় রাখো। আইন বিভাগ ও শাসন বিভাগ, শাসন বিভাগ কি হয়, পৃথক হয়। আইন বিভাগ ও শাসন বিভাগ পৃথক হয়।
ব্যাস এটা মনে রাখো, তাহলে হবে, অত গুরুত্বপূর্ণ না এটা। এরপরেই কি হলো, 1853 এই চার্টার অ্যাক্ট চললো, চলতে চলতে শেষ পর্যন্ত আর 20 বছর না চলে 1858 এই সময় এটাকে স্থগিত করে দেওয়া হলো। দিয়ে 1858 থেকেই শুরু হয়ে গেল রানীর সাম্রাজ্য, মানে ক্রাউন অফ, কি বলবো, ব্রিটিশ যে রানী ছিল সেই সময়, ব্রিটিশ রানীর সাম্রাজ্য শুরু হয়ে গেল, দ্য ক্রাউন রুল শুরু হয়ে গেল। কি শুরু? দ্য ক্রাউন রুল স্টার্ট। ভারতে ব্রিটিশদের রানীর যে নিয়ম, ব্রিটিশ রাজা বা রানী, ব্রিটিশ রাজরানী যে যা থাকবে তখন তাদের আইন চালু হয়ে গেল। এবার থেকে আর কোম্পানি না, ব্রিটিশ না, ওই রানীর শাসন চলবে 1858 থেকে। তার সালটা মনে রাখবে। ক্রাউন রুল বা রানীর শাসন কবে জারি হয়? ঠিক আছে, 1858। একদম 1947 ভারত স্বাধীন হচ্ছে সেই পর্যন্ত, তাহলে 1858 থেকে 1947 পর্যন্ত এই রানীর সাম্রাজ্য বা রানীর আইনই চলেছিল। আছে না, সব ঘুমিয়ে গেছে, বুঝতে পারছি নি। হ্যাঁ, আছে আছে আছে, সব আছে। চলো, কথাটা তো বলবে, বুঝতে না বললে অসুবিধা নেই। তাহলে দেখলাম আমরা কি 1858 রানীর যে শাসন সেটা শুরু হয়ে গেল ভারতে। এবার প্রথমেই 1858 সালে একটা অ্যাক্ট পাশ করা হলো, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে ভারত সরকারের জন্য যে আইন। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত সরকার আইন যেটা। কে আসলো এখন? বল, বলেন বাবু। ভারত, হ্যাঁ, ভারত সরকার আইন, ভারত শাসন বলতে পারো, ভারত শাসনই করো, সরকার না করে। ভারত শাসন আইন 1858। ভারত শাসন আইন 1858। না, এই আইন কি করলো, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা নামে পরিচিত। এটাকেই, এই আইনকে কি বলা হয়, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। ভারত শাসন আইন 1858, এই আইনকেই কি বলা হয়, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ভারত শাসন আইন 1858 কি নামে পরিচিত, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন না, এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন পাল মার্স্টাম। তিনি এই আইনটা চালু করেছিলেন। এই আইন কে চালু করে? ব্রিটিশ প্রধানমন্ত্রী পাল মার্স্টাম, ব্রিটিশ পিএম ছিল, ব্রিটিশ পিএম। তিনি এটা চালু করেন, পল মার্স্টাম। ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী পল মার্স্টাম এই ভারত শাসন আইন 1858 এটা চালু করে। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে মহারানীর ভিক্টোরিয়ার হাতে এই ভারতের যে আইন বা শাসন আইন সেটা তুলে দেন বা জারি করেন। ঠিক আছে, আর এখানেই এসে আবার কিন্তু আবার নাম চেঞ্জ করে দিল। যে নাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেখলাম আমরা, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটাকে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে নাম রাখলো ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া। ইতিহাসের শেষের দিকে আমরা ইতিহাসে পড়বো এগুলো নেক্সট দিন। তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটার নাম পরিবর্তন করে রাখলো ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। এই যে প্রথম গভর্নর জেনারেল বললাম, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বললাম, ভাইসরয় বললাম, এগুলো দেয়, মাথায় রাখবি। ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হয় ভারত শাসন আইন 1858 অনুযায়ী। ঠিক আছে,
ব্যাস এটুকু মনে রাখো তাহলেই হবে, এটুকু দরকার, ডিটেলস অত যাচ্ছি না। নেক্সট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট চালু হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে জারি হয়? 1861, 1861। 1861 সালে ভারতের যে আইন চালু হয় 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, এটি 3টি নতুন আইন পরিষদ বিশিষ্ট, বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার আর পাঞ্জাব কাউন্সিল নিয়ে গঠিত। 3টি এখানে আইন পরিষদ নিয়ে গঠিত, এটি 3টি আইন পরিষদ নিয়ে গঠিত হয়, 3টি আইন পরিষদ নিয়ে গঠিত হয়, 3টি আইন পরিষদ নিয়ে গঠিত হয়। কি কি? 1 নম্বর হচ্ছে বেঙ্গল বা বাংলা, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত এইগুলো বেঙ্গল। 2 নম্বর হচ্ছে নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম যে সীমান্ত সেটা, নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার। আর 3 নম্বর হচ্ছে পাঞ্জাব, যে পাঞ্জাব প্রদেশ সেটা, পাঞ্জাব কাউন্সিল। তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে পাস হয়, এটি 3টি আইন পরিষদ নিয়ে গঠিত। কি কি? বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার আর পাঞ্জাব কাউন্সিল, বা পাঞ্জাব প্রদেশ বলতে পারো, বাংলা আর উত্তর পশ্চিম সীমান্ত। আর এই আইনের মাধ্যমে কিন্তু ভারতের যে বিচার ব্যবস্থা সেটাকে পুনর্মার্জন করা হয় বা সংস্কার করা হয় বলতে পারো, সংস্কার করা হয়। আর এই আইন অনুযায়ী কলকাতা, বোম্বে ও মাদ্রাজ, বর্তমান নাম চেন্নাই, তাহলে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়, হাইকোর্ট, হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রথম 3টে স্থানে কলকাতা, বোম্বে, মাদ্রাজ ও হাইকোর্টে প্রতিষ্ঠিত হয়। কোন আইন অনুযায়ী? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এই আইন অনুযায়ী, মনে রাখতে হবে। চলো নেক্সট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, অতটা গুরুত্বপূর্ণ না। ইন্ডিয়ান কাউন্সিল কাউন্সিল অ্যাক্ট 1892, 1892। না, এই আইন অনুযায়ী বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান হয়। বাজেট, এই বাজেট একটা মিস করে গেছি, বাজেট তৈরি হয়, ফার্স্ট বাজেট যেটা পাস হয় 1860, হ্যাঁ, ফার্স্ট ইন্ডিয়া বাজেট যেটা তৈরি হয় 1860 সালে, এটা লিখে নাও, 1860 সালে ফার্স্ট বাজেট অফ ইন্ডিয়া ফার্স্ট। ভারতের প্রথম যে বাজেট সেটা তৈরি হয় 1860 সালে, পাস হয়। ভারতের প্রথম যে বাজেট সেটা 1860 সালে তৈরি হয়েছিল। আর এই বাজেটকেই পর্যালোচনা ক্ষমতা প্রদান করা হয় এই আইন অনুযায়ী। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপাল, জমিদার, চেম্বার, এই সমস্ত কাউন্সিলে সদস্য নিয়োগের সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ে, ডিস্ট্রিক্ট বোর্ডে, মিউনিসিপ্যালিটিতে, জমিদার, চেম্বার, সমস্ত কিছুতে। দরকার না অত, ছেড়ে দাও, যেটুকু দরকার সেটুকুই করো। নেক্সট, মর্লেমিন্টো সংস্কার আইন, যেটাকে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ভারতীয় যে সংসদীয় আইন 1909, এটাকেই আমরা কি বলি? মর্লে মিন্টো সংস্কার আইন, মর্লে মিন্টো সংস্কার আইন, লিখে রাখবে, মর্লে মিন্টো সংস্কার আইন। তাহলে মর্লে মিন্টো সংস্কার আইন কবে গঠিত হয়? 1909 সালে।
না, মর্লে আর মিন্টো। মর্লে ছিল এই সেক্রেটারি আর কি, আর মিন্টো এই সময় ভাইসরয় হিসেবে কাজ করতো। মর্লে কে ছিল বললাম সেক্রেটারি বা সচিব বাংলায় লিখে, আর মিন্টো কে ছিল ভাইসরয় এই সময়, ভাইসরয়। এই দুজনের নেতৃত্বে এই আইন গঠিত হয়, সেজন্য নামকরণ করে দেওয়া হয় মর্লে মিন্টো সংস্কার আইন। সেই সময় ব্রিটিশ সেক্রেটারি ছিলেন মর্লে, এবং ব্রিটিশ অর্থাৎ ভারতে যে ভাইসরয়, সেই ভাইসরয় ছিলেন মিন্টো, লর্ড মিন্টো। তাদের দুজনের নাম অনুসারে এই আইনের নামকরণ করে দেওয়া হয় মর্লে মিন্টো সংস্কার আইন, যেটাকে বলছে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তাহলে মর্লে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়? 1909 সালে। ঠিক আছে না? এই যে মিন্টো, লর্ড মিন্টো, ফাদার অফ কমিউনা বলা হয় একে, ফাদার অফ কমিউনা বলা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। আর কি না, এই আইনে ভাইসরয়ের যে শাসন বিভাগ সেটা ভারতীয়দের যোগসূত্র স্থাপন করেন। সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রথম ভারতীয় যিনি এই আইনের সদস্য লাভ করেন। নামটা গুরুত্বপূর্ণ, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সিনহা প্রথম ভারতীয় যিনি মানে ব্রিটিশ পরিচালিত কোনো আইনের সদস্য লাভ করেন আর কি, প্রথম ভারতীয় যিনি, কি বলবো, প্রথম ভারতীয় যিনি সদস্য লাভ করেন, আইনের আইন সদস্য লাভ করেন। প্রথম ভারতীয় যিনি আইন সদস্য লাভ করেন। তাহলে ব্রিটিশদের পরিচালিত কোনো আইনের প্রথম সদস্যপদ পেয়েছিলেন কোন ভারতীয়? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পরিচালিত কোনো আইনের সদস্যপদ লাভ করেছিলেন। আর একে লর্ড সিনহা বলেও ডাকা হয়, লর্ড সিনহা, লর্ড সিনহা বলা হয়, লর্ড সিনহা বলেও ডাকা হয়। আর এই আইন অনুযায়ী অর্থাৎ মর্লে-মিন্টো সংস্কার আইন অনুযায়ী মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠিত হয়। মুসলিমদের জন্য, এটাও দেয়, মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গৃহীত হয়, গৃহীত হয়। তাহলে কোন অনুযায়ী, আইন অনুযায়ী মুসলিমদের নির্বাচনের অধিকার দেওয়া হয়? মর্লে-মিন্টো সংস্কার আইন, মনে রাখবে, মর্লে-মিন্টো সংস্কার আইন অনুযায়ী মুসলিমদের পৃথক ভোটের ব্যবস্থা দেওয়া হয়, বা সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয় এই অনুযায়ী। এটাও একটা ভালো পয়েন্ট। সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন চালু হয়, ভিত্তিতে নির্বাচন চালু হয়। তাহলে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন চালু হয় মর্লে-মিন্টো সংস্কার আইন অনুযায়ী। মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গৃহীত হয় মর্লে-মিন্টো সংস্কার আইন অনুযায়ী। প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ কোনো সদস্যপদ লাভ করেন মর্লে-মিন্টো সংস্কার আইনে আর কি। মনে থাকবে এগুলো? কথা বলো সব হয়ে গেছে। ঠিক কাজ, কথা নাই কিছু নাই। আ ফিরে হচ্ছে নাকি? ফিরে হচ্ছে। হ্যাঁ, গল্প অনলাইনে গল্প হয় না, না, আর অফলাইনে দু চারটি কথা হয়। এক আধ বছর নাকি?
টেবিল ফ্যান, মহাকালী। এটা 2024-এর ক্যালেন্ডার। হ্যাঁ, এসি নাই তো। এসি নাই। বাহ। না গো। এই দেখ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। না, ভারত শাসন যে আইন সেটা 1919 সালের ভারত শাসন আইন, যেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন। কি বলা হয়? এটি মন্টেগু চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন নামেও পরিচিত। শাসন সংস্কার আইন নামে পরিচিত। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন নামেও পরিচিত। এটাকে কি বলা হয়? মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন। তাহলে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, মন্টেগু ছিল এই সময় সেক্রেটারি আর চেমসফোর্ড ছিল ভারতের ভাইসরয়। সেজন্য নামকরণ করা হলো মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন। না, এই আইন অনুযায়ী প্রথমবার মহিলারা ভোট দেওয়ার অধিকার পায়। ভোট দেওয়ার অধিকার পায়। ভোট দেওয়ার অধিকার পায়। তাহলে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন অনুযায়ী বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1919 সাল অনুযায়ী মহিলারা প্রথম ভোট দেওয়ার অধিকার পায়। তাই বারবার দেয় কোশ্চেনটা। প্রথম ভোট দেওয়ার অধিকার কবে পায় মহিলারা? 1919 ভারত শাসন আইন অনুযায়ী। না, এখানেই কেন্দ্রীয় আইনকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। ঠিক আছে, দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। আমরা বলিনি উচ্চকক্ষ নিম্নকক্ষ। উচ্চকক্ষ কোনটা? লোকসভা। আর নিম্নকক্ষ হচ্ছে রাজ্যসভা। আসবে, সব আসবে, আস্তে আস্তে পড়াবো। আর এই সময় ঠিক করা হয় যে ভাইসরয়ের আইন পরিষদে 6 জন সদস্যের মধ্যে 3 জন ভারতীয় হবেন। এর আগে আমরা কি বললাম? প্রথম ভারতীয় হিসেবে সদস্যপদ লাভ করে সত্যেন্দ্র প্রসাদ সিনহা 1909 সালে পার্লামেন্টের সংস্কার আইনে। এবার আস্তে আস্তে ভারতীয়দের চাপ শুরু হলো ব্রিটিশদের প্রতি। বলো না, তোমরা আইন তৈরি করবে, ভারতের আইন তোমরা তৈরি করবে, না আমরা মানবো না। যে আইন তৈরি করবে সেখানে ভারতীয়দের সদস্যরা থাকবে না, আবার তোমাদের আইন কি আনো মানবো আমরা? সেই উদ্দেশ্যেই প্রথম বা একজনকে স্থান দিয়েছিল, যেটা হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা 1909 সালে পার্লামেন্টের শাসন সংস্কার আইনে। এবার এইভাবে আস্তে আস্তে যখন চাপ বাড়তে লাগলো 1919 সালে অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনে 3 জন ভারতীয় সদস্যপদ লাভ করলো। তাহলে এখানে মোট 6 জন মোট 6 জন সদস্য ছিল। তার মধ্যে 3 জন ছিল ভারতীয়। 3 জন ভারতীয়কে সদস্যপদ দেওয়া হলো, অর্থাৎ 3 জন ভারতীয় আর 3 জন বিদেশি দিনের এটা গঠিত হলো। আর এই আইনেই অনুযায়ী সাইমন কমিশন গঠিত হয়। এই আইন অনুযায়ী কি হয়? ইম্পর্টেন্ট, সাইমন কমিশন গঠিত হয়। সাইমন কমিশন গঠিত হয়। সাইমন কমিশন গঠিত হয় কত সালে? 1927 সালে। খুব ইম্পর্টেন্ট। সাইমন কমিশন কবে গঠিত হয়? 1927 সালে। এই সাইমন কমিশন সেখানে কিন্তু ইংরেজরাই ছিল, সেই জন্য এটাকে হোয়াইট কমিশনও বলা হয়। কি বলা হয়?
হোয়াইট কমিশন, এটাকে হোয়াইট কমিশনও বলা হয়, হোয়াইট কমিশনও বলা হয়। সাইমন কমিশনের অপর নাম হচ্ছে হোয়াইট কমিশন। আর এই যে সাইমন কমিশন, এটাই ভারতে আসে কবে? নেক্সট ইয়ার, অর্থাৎ 1928 সালে। 28 সালে ফেব্রুয়ারি মাসে ভারতে আসে। সাইমন কমিশন ভারতে আসে কবে? তাই সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে ফেব্রুয়ারি মাসে। তারপরেই তো আন্দোলন শুরু হয়ে গেল, সাইমন গো ব্যাক। তাহলে সাইমন কমিশন ভারতে আসে কবে? 1928 সালে ফেব্রুয়ারি মাসে। মার্ক করে রাখবে, ইম্পর্টেন্ট হবে। সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে। কোন আইন অনুযায়ী? না মন্টেগু সেমসফোর্ড শাসন সংস্কার আইন অনুযায়ী বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অনুযায়ী। সাইমন কমিশন এর অপর নাম হচ্ছে হোয়াইট কমিশন। না সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে ফেব্রুয়ারি মাসে। ক্লিয়ার? নেক্সট 1935 ভারত শাসন আইন। ভারত শাসন আইন 1935 ইম্পর্টেন্ট হয়ে যাবে এটা। 1935 সালে ভারত শাসন আইন। না এই আইন অনুযায়ী দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয়। দ্বৈত যে শাসন ব্যবস্থা চালু ছিল, অর্থাৎ ইংরেজরা ওখান থেকে যে নিয়ম জারি করছে, সেটা ইংরেজদের যে চাকর অর্থাৎ ভাইসরয় বলো তারপরে সেক্রেটারি বলো বা যারা আসছে ইন্ডিয়াতে, তারা কি চালু করছে? এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, তাহলে এই দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করা হয় বা নিষিদ্ধ করা হয়। দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে সঙ্গে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু হয়, অর্থাৎ নিজের দেশের যে নিয়ম কানুন, প্রাদেশিক শাসন চালু হয়। প্রাদেশিক শাসন চালু হয়। ঠিক আছে? না এই সময়েই কি করা হয়? কেন্দ্রীয় সরকারের মুদ্রা ও ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়। মনে পড়ছে 1935? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় কত সালে? 1935 সালে আরবিআই গঠিত হয়। আরবিআই কবে গঠিত হয়? 1935 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কেন গঠিত হয়? ওই যে মুদ্রা ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য। আরবিআই গঠিত হয় মুদ্রা ও ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য। মুদ্রা ও ঋণ নীতি মুদ্রা ও ঋণ নীতি গ্রহণের জন্য, নিয়ন্ত্রণের জন্য। তাহলে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার বর্তমানে হচ্ছে মুম্বাই, আগে ছিল কলকাতা। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। 1935 সালে যখন গঠিত হয় তখন কলকাতায় ছিল। 1937 সালে এটা চেঞ্জ হয়ে মুম্বাই চলে যায়। আর আরবিআই যেটা জাতীয়করণ করা হয় 1949 সালে, মনে রাখবে। আরবিআই তাই এটা জাতীয়করণ করা হয়, জাতীয়করণ হয় 1949 সালে। আরবিআই গঠিত হয় যদি বলে 1935, আর জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজেশন হয় 1949 সালে।
হেডকোয়ার্টার কোথায় বললাম? মুম্বাই। আর এই আইন অনুযায়ী ওই যে আগের বললাম মলমিত্র সংস্কার আইন, সাইমন কমিশন গঠিত হলো, সাইমন ভারতে আসলো। তাহলে এই আইন অনুযায়ী কি হয়, সাইমন কমিশনের যে সুপারিশগুলি ছিল ভারতীয় ব্যবস্থায় সেটা অন্তর্ভুক্ত করা হয়। আর কি করা হয়, এই ভারত শাসন আইন চলাকালীনই গান্ধীজির আইন অমান্য আন্দোলন চালু হয়। এই সময়েই গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্টার্ট করে কত সালে? 1930। এই সময়েই গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্টার্ট করে। ওই যে ব্রিটিশদের আইন মানব না, আইন অমান্য আন্দোলন, সেটাই বলছে। গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন স্টার্ট হয় 1930 সালে। আর এই ভারত শাসন আইন গঠিত হওয়ার পূর্বে মানে কারণ কি ছিল, ভারত শাসন আইন গঠিত হলো কেন, গঠিত হলো না এর পূর্বে কারণ যদি বলি না, লন্ডনেই 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল। সেই গোল টেবিল বৈঠকেই সুপারিশ করা হয় ভারত শাসন আইন গঠন করা উচিত। অর্থাৎ ব্রিটিশরা যে শাসন জারি করছে সেটা না মেনে ভারতীয়দের জন্য নিজস্ব একটা শাসন আইন তৈরি করা উচিত। তার উপর বেস করেই এই ভারত শাসন আইন গঠিত হয় 1935। মাথায় গেল? তাহলে যে 3টি গোল টেবিল বৈঠক হয়, 3টি গোল টেবিল বৈঠকে কারণ হিসেবে এটা কারণ হয়ে যাবে। ঠিক আছে, কারণ, এটাও কারণ। গান্ধীজির আইন অমান্য আন্দোলন এর কারণেই এটা গঠিত হয় ভারত শাসন আইন 1935। এটা তো 1930 হয়েছিল। এই গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন করলো, এই আন্দোলনের বেস করেই তৈরি হলো ভারত শাসন আইন। আরেকটা কারণ কি, গোল টেবিল বৈঠক। গোল টেবিল বৈঠক গোল টেবিল বৈঠক গোল টেবিল বৈঠক গোল টেবিল বৈঠক কটা হয়েছিল? 3টি। কোথায় হয়েছিল? লন্ডন। গোল টেবিল বৈঠক কটা হয়েছিল? 3টি, লন্ডন। প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়? লিখে নেবে, পুরোটাই লিখবে, 30 সালে, 1930 সালে। দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931 সালে। তৃতীয় গোল টেবিল বৈঠক 1932 সালে। 3টেই লন্ডন হয়েছিল। এখান থেকে কোশ্চেন আসে, 3টে গোল টেবিল বৈঠকেই পার্টিসিপেট করেছিল কে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর 3টে গোল টেবিলেই অংশগ্রহণ করে। নিজেকে লিখে রাখো, অংশগ্রহণ করে। ডক্টর বি আর আম্বেদকর 3টে গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করে। আর 1931-এ একবারই কি হয়, জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করে, গান্ধীজি অংশগ্রহণ করে। যদি বলে গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে, 1931 লিখে নাও, আমি লিখছি না। গান্ধীজি 1931 বা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে পার্টিসিপেট করে একবারই। কংগ্রেস, ভারতীয় যে কংগ্রেস 1931 সাল বা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে পার্টিসিপেট করে একবারই। আর 3টি গোল টেবিলকেই অংশগ্রহণ করেছিল, ভারতের পক্ষপাতিত্ব হয়েছিল বা ভারতের তরফ থেকে পার্টিসিপেট করেছিল ডক্টর বি আর আম্বেদকর। 3টে গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল ডক্টর বি আর আম্বেদকর। আর ভারত শাসন আইন 1935 এখান থেকেই 70% গৃহীত হয়। ঠিক আছে, কার না, ভারতীয় যে সংবিধান তার 70% অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের প্রায় 70% এই ভারত শাসন আইন 1935 থেকে গৃহীত হয়। ঠিক আছে, 1935 সালের যে ভারতীয় শাসন আইন বা ভারত শাসন আইন, এখান থেকেই 70% নেওয়া হয়েছিল, নিয়ে ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল। বাকি 30% এদিক ওদিক থেকে নেই।
ক্লিয়ার? এটুকু তোলা হয়েছে, সব রেডি? কে? হাফি গেলি? ঘুমিয়ে গেছিল তো সুপ্রিয়া মনে হচ্ছে। খাইনি। সবাই ক্যামেরা অন করো। ও তার মানে লিখে নি বেটা। রাখবো, এটুকুই থাকবে তাহলে।